41,000 বারের মতো আমি হিসাব করেছি এই 8 বছরে মোট 41,000 মতো আমার হাত করা পড়েছে। আমার হাতের এখানে শত শত দাগ হয়ে গেছে। আমার চোখের এখানে চোখ এত জোরে বাতো, চোখের মনি মনে হয় ফেটে যাচ্ছে। আমি অনুরোধ করতাম একটু ঢিলা করে বাঁধেন, একটু ঢিলা করে বাঁধেন। আমার চোখে মনি ব্যথা হচ্ছে, আমার নাককে চাপ চাপ পড়ছে, আমি শ্বাস নিতে পারছি না। কোনো মায়া দয়াহীন ছিল না। আর কষ্ট লাগতো যে ছেলেগুলি রুমে আমাকে খাবার দিত বা আমাকে টয়লেটে নিয়ে যাওয়া আসা করতো, সেই ছেলেগুলি, আমি যখন 1981 সালে কমিশন হই, যে সৈনিক আমার বুট পালিশ করতো তাদের নাতির বয়সী ছেলে, আমার বড় সন্তান থেকে 10-12 বছরের ছোট ছেলে, তারা আমাকে ধমকের সুরে, হুকুমের সুরে কথা বলতো। আমার সমস্ত শরীর আগুন জ্বলতে, কিছু করতে পারতাম না, প্রতিবাদ করতে পারতাম না। ওইখানে দৈনন্দিন প্রশাসন দেখার জন্য একটু সিনিয়র লেভেলের, আমার ধারণা তারা ওই হাবিলদার পর্যায়ের হবে। আমি তাদের কাছে বারবার অনুরোধ করেছি। দু একজন ছিল একটু সহানুভূতির ছিল, দু একজন ছিল তারাও, সুপারভাইজাররা আমার সাথে চরম দুর্ব্যবহার করেছে। এক পর্যায়ে এমন হলো যে একটা ছেলে বারবার দুর্ব্যবহার করছে, আমি তাকে বারবার পরিবর্তন করার কথা বলি, তাকে পরিবর্তন করছে না। আমি সুপারভাইজারকে বললাম যে আপনারা যদি একে পরিবর্তন না করেন তাহলে আমার খাবার সময় যদি তার ডিউটি থাকে আমি খাদ্য বর্জন করবো। আমার সুপারভাইজার আমাকে হুমকি দিল, আপনি যদি খাদ্য বর্জন করেন তাহলে প্রতিবেলা খাবার সময় আমি তাকে ডিউটি দেবো। এবং সে সেটা বাস্তবায়ন করেছে। আমি 2 দিন শুধু মুড়ি পানি খেয়ে থেকেছি, কারণ যখনই আমার নাস্তার সময় তাকে ডিউটি দেয়, যখনই আমার দুপুরে খাবার সময় তাকে ডিউটি দেয়, যখনই আমার রাতের খাবার সময় তাকে ডিউটি দেয়। ডাক্তার কিছুদিন, এটা গত বছর শেষের দিকের কথা বলছি, আমার কথা একটু আগে পিছিয়ে হয়ে যাবে, কিছু ক্ষমা করবেন আমাকে। তো ডাক্তার গত জানুয়ারি মাসের 19-20 তারিখের দিকে আমার দেখতে আসলো। প্রথম দিকে প্রায় 1 মাস পর পর দেখতে আসতো, এরপরে বছরখানেক পর থেকে 2 মাস পর পর দেখতে আসতো, বছর 3 পর থেকে 3 মাস পর পর দেখতে আসতো, শেষ পর্যন্ত 3 মাস পর পর দেখতে আসতো। তো গত জানুয়ারি মাসে ডাক্তার 19-20 তারিখে থেকে আমার দেখতে আসলেন। আমাকে বললেন আপনি কেমন আছেন। আমি বললাম, ডাক্তার সাহেব বললাম, ডাক্তার সাহেব আপনাকে হাত জোর করে বলছি আমার শারীরিক চিকিৎসা দরকার নেই, আপনি আমাকে মানসিক নির্যাতন থেকে রক্ষা করেন, আমি সহ্য করতে পারি না। এই যে যারা আমার বুট পালিশ করেছে তাদের নাতির বয়সী ছেলেরা আমাদের সাথে যেই ব্যবহার করে, আমার বাবা মা, আমার বড় বোন, আমার কোনো বোন নেই, আমরা 6 ভাই, বড় 3 ভাই, আমার চাচা চাচি, মামা মামি, খালা খালি, খালু ফুফা ফুফু, মোট 35 জন। এই 35 জন মিলে সারা জীবনে আমার সাথে দুর্ব্যবহার করেনি। একটা ছেলে শুধু কয়েক মাসে আমাদের যত দুর্ব্যবহার করেছে। আমি সেনাবাহিনীর চাকরি, তো সিনিয়র কর্তৃক দুনিয়াতে বকাঝকা দেওয়া এটা যে কোনো বাহিনীতে হয়ে থাকে। আমার 35 বছর সেনাবাহিনীর চাকরিতে আমার সিনিয়ররা আমাকে এত বকাঝকা করেনি, এই একটা ছেলে আমার সাথে এত দুর্ব্যবহার করছে। আমি সুপারভাইজারকে বারবার বলেছি আপনি তাকে দয়া করে পরিবর্তন করেনি। আমি ডাক্তার সাহেবকে সব বললাম। আমি তাকে যখন বলেছি যে আমি খাদ্য বর্জন করবো, সে তখন বলেছে আমি তাকে বারবার ডিউটি দেবো, এবং সে হুমকি বাস্তবায়ন করেছে। তারপরে ডাক্তার সাহেব দয়া পরামর্শে উনি উদ্বস্ত কর্তৃপক্ষ করে ওই সুপারভাইজার ওই সৈনিককে পাল্টে দিয়েছে। তো আমার এই কষ্ট আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না, প্রকাশের কোনো ভাষা নেই। যারা এই সুপারভাইজারের বয়সের ছেলেরা, তাদের জন্মের আগে তাদের মতো, আমি তাদেরকে একজনকে বলেছিলাম একদিন যে সুপারভাইজার সাহেব আপনার জন্মের আগে আমি আপনার মতো লোক চড়িয়ে খেলেছি, আমার চোখের ইশারা তারা বুলেটের মতো কাজ করেছে, আজকে আপনি আমার সাথে দুর্ব্যবহার করছেন। সে তারপরেও দুর্ব্যবহার করেছে, এবং দুর্ব্যবহার না, তারপরে আমার চোখ আরও বেশি লাইট করে বাঁধা শুরু করেছে, আরও নতুন নতুন। আগে আমাকে প্রথমত নামাজের সময় বলতো, তারা নামাজের সময় বলেন। আমি বললাম আপনার কি মুসলমানের ছেলে নাকি, আমাকে নামাজের সময় বলেন। আমি তাহাজ্জুদ পরে বসে আছি, ফজর নামাজ পড়বো, কিন্তু নামাজের সময় বলে না। আমি জোরের নামাজের টাইম জানতে চাচ্ছি যে জোরের নামাজের ওয়াক্ত হলে নামাজটা পড়ে একটু শুভ, তারা নামাজের টাইম পড়ে না। আমার আজান মাঝে মাঝে শোনা যেত, হালকা হালকা শোনা যেত, ভেন্টিলেটারটা বন্ধ করার পরে ওটাও শোনা যেত, কারণ মানে রুমের এত চারিদিকে তো আপনার এক্সস্ট ফ্যান আর জেনারেটরের মতো সাউন্ড, আর পাম্পের মতো বিভিন্ন রকমের সাউন্ড, কি এইভাবে কী কী যেন সাউন্ড তারা তৈরি করে। আজান হলে আরও বেশি সাউন্ড তৈরি করে তারা, যেন আমরা আজান শুনতে না পাই। আমি বললাম আপনাকে মুসলমানের বাচ্চা, একটা কাফেরের দেশও তো এরকম অন্যায় করা হয় না বলে আমার মনে হয়। ভারতের মতো দেশ, সে দেশেও তো আজান শোনা যাচ্ছে মাসে মানুষ আজান, আমি বিভিন্ন দেশে দেখে এসেছি আজান শোনা যাচ্ছে, আর আপনারা আমাকে আজান শুনতে দেবেন না? আপনার কি কী মন মানসিকতা? আপনারা কি আল্লাহর ভয় নাই, আখেরাতের ভয় নাই, জাহান্নামের ভয় নাই? বলেন না আমরা নামাজ পড়ি করে, আপনাদের এগুলি অন্তরের কথা না, এগুলি আপনাদের মুখের কথা। আমি তাদেরকে এভাবে বলেছি। আমি বহুবার বলেছি, 5 বার আমি লিখিতভাবে দিয়েছি। আপনারা শেষবার আমাকে বললো যে আমরা 7ই ডিসেম্বর যেন আমার কথা বললো, ভারতের বিরুদ্ধে এত সত্যাগ্রহগুলো বলার পরে বললো আমরা আপনার বিরুদ্ধে কিছু তদন্ত করছি, তদন্ত চলাকালীন আপনার থাকতে হবে। তাদের কথাতেই এবং সুরে এবং স্বরে এমন আশঙ্কা হয়েছে তারা আমাকে সহজে ছাড়বে না। আমি বললাম তদন্ত কিসের? আপনারা জানেন এখন বিভিন্ন তদন্ত কমিটি হচ্ছে, এই কমিটি হচ্ছে। একটা ঘটনা ঘটে, ওটা সত্যতা জানার জন্য এবং দোষী ব্যক্তি নিরূপণের জন্য তদন্ত হয়। কোনো ঘটনা না ঘটলে কিসের তার উপর তদন্ত? আমি বললাম আপনি কিসের তদন্ত করবেন?
তারা আমরা বললো যে আপনি লুকিয়ে লুকিয়ে কিছু করছিলেন কিনা এটা তদন্ত। আমি বললাম এটাকে কি তদন্ত বলে? আর যদি তদন্তই হয় আমার বিরুদ্ধে কী অভিযোগ আমাকে জানাতে হবে, আমাকে আত্মপ্রকাশের মাধ্যমে সুযোগ দেবে। আপনারা কী করছেন? বলেন আমরা তদন্ত করছি, আপনাকে থাকতে হবে। ওইভাবে আমি চলতে থাকলাম। এবং আমার দিন যত যায়, আমার আশেপাশে আমি তো জানি না কোথায় কী সেল আছে না আছে, আমার তো চোখ বেঁধে নিয়ে যায়, কোথাও নিয়ে আসে, 50 কদম হেঁটে আসি। আমি আশেপাশের বিভিন্ন সেলকে চিৎকার চেঁচামেচি আহাজারি বিলাপ, আমার বুক ফেটে যেত। আমার তখন আমার কষ্ট যে তাদের কষ্ট আর বেশি হতো। আমি আল্লাহ দোয়া করতাম, আল্লাহ তুমি এই মজলুম ব্যক্তিদেরকে সাহায্য করো, আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য সহকারে শক্তি দাও, তাদের পরিবারের প্রতি রহম করো, আল্লাহ তুমি মজলুমদেরকে মুক্তি দাও। সারা রাত বিলাপ করছে, সারা রাত কান্নাকারি করছে, সারা রাত আহাজারি করছে, চিৎকার চেঁচামেচি করছে। এগুলো সহ্য করার মতো নয়। আল্লাহ যে আমাকে এখন মানসিকভাবে সুস্থ রেখেছে কীভাবে, আল্লাহর রহমত। আমি যে মানসিকভাবে পাগল হয়ে যাইনি। প্রতি রাত ক্রস ফায়ারের আতঙ্ক নিয়ে একটা মানুষ যদি দিনের পর দিন বছরের পর বছর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এটা যদি আমার শেষ নামাজ হয়, আজকে যদি আমার মৃত্যু হয়, আমাকে শহীদ মর্যাদা যদি আমার লাশ অক্ষত অবস্থায় আমার পরিবারের কাছে পড়ছে, মা স্ত্রী সন্তানের কাছে, মানুষের অনুভূতি কী হবে? পৃথিবীর সমস্ত কবি সাহিত্যিক মিলে সারা জীবন লেখে শেষ করতে পারবো না, আমি আমার ভাষা প্রকাশ করতে পারবো না। এত কিছুর মধ্যে আমি নিরাশ হইনি। কোরআনে আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর সাহায্য থেকে নিরাশ হয়ে না। হতাশা এসেছে, বিষণ্ণতা এসেছে, দিনের পর দিন খাবার খায়নি, মন ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে, আমি আল্লাহর সাহায্য থেকে নিরাশ হইনি। আল্লাহর সাহায্য থেকে নিরাশ হইনি। আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সেই শক্তিটা দিয়েছিলেন, এবং আল্লাহ শক্তি দেওয়ার ফলেই এই ছাত্র জনতার এই গণবিপ্লবের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে, এরপরে আমাকে তারা মুক্তি দিতে বাধ্য হয়েছে। এই প্রসঙ্গে আমি একটা কথা একটু গুরুত্বের সাথে বলতে চাই। 2021 সালের মে মাসের আনুমানিক 22 তারিখে, যে একজন আগে পিছু হতে পারে, তাদের একজন কর্মকর্তা আমাকে এসে আমাকে বলল যে আপনি একটা লিখিত দরখাস্ত করেন যে আমি রাজনীতিতে সম্পৃক্ত হব না, আমি এই দেশে থাকবো না, আমি স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই, আপনারা আমাকে মুক্তি দেন, আমি বিদেশে চলে যাব। আমি তাদেরকে বললাম আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আপনারা অবৈধভাবে আমাকে অপহরণ করেছেন, অবৈধভাবে আটক করেছেন, আপনারা আমাকে এখানে যে আটকে রেখে জুলুম করছেন, নির্যাতন করছেন, আমি এটা মানি না, মানবো না, মিটিং মিছিল করতে পারছি না। আমি এটার প্রতিবাদে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি বড় চুল রেখেছি, আমি বলেছি এটা আমার মৌন প্রতিবাদ। আপনারা যখন মৌন প্রতিবাদ দেখেন, মিটিং মিছিল হয় না, শুধু প্ল্যাকার্ড হাতে নিয়ে দেখেন, আমি বলেছি এটা মৌন প্রতিবাদ। যতবার এটা দেখবেন আপনাদের জন্য মনে হয় আপনারা আমাকে অবৈধভাবে অপহরণ করেছেন, অবৈধভাবে আটক রাখছেন, আপনারা আমার জুলুম করছেন, হারাম কাজ করছেন, এই কথাগুলোর জন্য আপনাদের বুকে বাঁধে, এই আমার মৌন প্রতিবাদ। তো আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, এটা আমার ব্যক্তিগত ইচ্ছা, আমি রাজনীতি করবো কি করবো না, আমি দেশে থাকবো না, আমার মুসলেখা দিয়ে আমি মুক্তি পেতে চাই না। আমার আল্লাহ আমাকে এই সৎ সাহসটুকু দিয়েছিলেন, আমি এটা দৃঢ়তার সাথে বলেছি, তারপরে আমাকে আর কিছু বলেনি। জুলাই মাসের এখন শেষ দিকে আসি। আমি যেখানে ছিলাম সেখানটায় আমি প্রতিদিন প্লেন ওঠার আওয়াজ পেতাম। দৈনিক আপনার যে আমাদের ডোমেস্টিক ফ্লাইট যেটা বলা অভ্যন্তরীণ, ওটার আওয়াজে প্লেনগুলো একরকম, আর যেগুলি বোয়িং আন্তর্জাতিক বিমানের ওগুলোর আওয়াজ এখন 2 রকমের আওয়াজে পার্থক্য বুঝতে পারতাম। তো টোটাল দিনে 20 থেকে 22টা প্লেনের আওয়াজ পেতাম। জুলাই মাসের মাঝামাঝি থেকে আমি দেখলাম প্লেনের আওয়াজ কমে গেল। তো আমি ধারণা করলাম হয়তো বাইরে কোনো আন্দোলন হচ্ছে। সাধারণত আমাদের কাছে লাগাতার হরতাল হলে তখন প্লেনের চলাচল বন্ধ। আমি এই ধরনের একটা আলোচনা যে রাজনৈতিক হয়তো লাগাতার হরতাল হচ্ছে বা এই ধরনের কিছু একটা। আমাদের দেশের ছাত্র জনতা যে কী এত বিপ্লব ঘটিয়ে দেবে এটা আমি কল্পনাও করতে পারিনি। আমি প্রাউড অফ দ্যাম। আমি আপনাদের কাছে গর্বের সাথে বলতে চাই যে আমি এই তরুণ ছাত্রদের ব্যাপারে বোধ করছি যে আমরা দেখিয়ে দিয়েছি বিশ্বের কাছে আমরা কী করতে পারি। তো আমার কল্পনাও করতে পারিনি যে তারা এত বিশাল কিছু একটা অর্জন করতে পারবে। কিন্তু আমার মনে হচ্ছিল কিছু একটা হচ্ছে। আমি 2-1 একটু জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছি, বাট আমার সাথে কথা ছিল যারা রুমে আসবে প্রয়োজনীয় একটা কথাও বলবেন না। আমি একটু দুটো মাঝে মাঝে তারা অনেকে আমার আমি কোরআন হাদিস পড়ি, আমার কোরআন হাদিসে বিভিন্ন মাসাইল জানতে চেত, নামাজের বিভিন্ন বিষয় জানতে চেত। এগুলি নিয়ে কথা বললে আমার সিসি ক্যামেরা দেখে সুরাইদার হাজির হয়ে যেত।
আপনি কথা বলছেন কেন, প্রয়োজনীয় কথা বলছেন কেন? তো আমি বলেছি যে আমি কোনো আজে বাজে কথা বলছি না। ও আবার জিজ্ঞাসাবাদের সময় আমাকে বলছিল যে আপনি সৈনিক যারা ডিউটি করে তাদের আজে বাজে কথা বলবেন না। আমি তাদেরকে বলতাম যে আপনাদের কর্মকর্তারা আমাকে অবৈধভাবে অপহরণ করেছে, অবৈধভাবে আটক করে রেখেছে, এটা হারাম কাজ করে, জুলুম কাজ করে। এটা আমি যারা আমাকে রুম থেকে ডিউটি টয়লেট নিয়ে যেত, খাবার দিত, তাদেরকে মাঝে মাঝে বলতাম। তারা এগুলো উপস্থিত কর্তৃপক্ষ জানানোর পরে আমাদের অফিসাররা বলেছিল, তারা জিজ্ঞাসাবাদের সময় আপনি তাদের আবার আজে বাজে কথা বলেন কেন? তো আমি তাদের দৃঢ়তার সাথে বলেছি আপনারা বাংলাদেশ সেনাবাহিনীতে জিজ্ঞাসা করে আসেন। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে একটা আদর্শ সেনা কর্মকর্তা হিসেবে দৃষ্টান্ত স্থাপন করার সৌভাগ্য অর্জন আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন। আজমি কোনো আজে বাজে কথা বলে না। আপনারা বলেন আমি কি হতো একটা বাক্য বলেন আমি কি আজে বাজে? তারা তো এই কথা বলতে পারছে না, মুখ দিয়ে উচ্চারণ করতে পারছে না আমরা অবৈধ কাজ করেছি, অপহরণ কাজ করেছি, এগুলো মুক্তি বলতে পারছে, খালি বলে আজে বাজে কথা বলবেন না। আমি বললাম আমি কোনো আজে বাজে কথা বলি না, যা বলি আমি প্রয়োজনে কথা বলি। ওই সুপারভাইজার এসে বলে যে আপনি প্রয়োজনীয় কথা বলবেন না। আমি বললাম আপনার প্রয়োজন আর আমার প্রয়োজন তো এক না। আমি তাদেরকে আল্লাহ রসুলের কথা বলি, আমি আল্লাহ রসুলের কথা বলেই যাব। আমার যদি মৃত্যু হয় তাও আমি বলে যাব, আপনি যা পারেন করেন। তারপরে শুধু বলুন না আপনি কথা বলেন না, উপরস্থ কর্তৃপক্ষ জানলে অসুবিধা হবে। তো আমি সময় সুযোগ মতো তারা জিজ্ঞাসা করতো, বলতাম, অনেক সময় আমার মন ভালো থাকলে আমি নিজে থেকে বলতাম। তো জুলাই মাসের 5 তারিখে যে বিপ্লব হয়ে গেছে এটা তো আমি জানি না। আমাকে 5 তারিখ 10:30টার সময় এসে বললো যে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। ডাক্তার প্রথমের দিকে সকালের দিকে আসতেন। আমি তো ডাক্তারকে বললাম যে সকালের দিকে তো আমি ফজর নামাজ তাহাজ্জুদ পড়ে ফজর পরে ঘুমাই, আমার যদি 2টার দিকে আসে আমার সুবিধা হয়। তারপর তিনি 2টার দিকে আসতেন এবং তিনি 30শে জুলাই আমার যতটুকু মনে পড়ে শেষ দেখে গেছেন। তার মানে এই কয়েকদিন আগে আমাকে দেখে গেলো, 5 দিন আগে ডাক্তার দেখে গেলো, আমার রক্ত পরীক্ষা গেলো এবং ডাক্তার রিপোর্ট আমার জানালো সব রিপোর্ট নর্মাল আছে। তো এখন ডাক্তারের কাছে 10:30টার সময় কোথায় নিয়ে যাবেন? বললেন আপনাকে ডাক্তারের যেতে হবে। বলে আমাকে আমার রুম থেকে চোখ হাত বেঁধে মুখোশ পরিয়ে একটা গাড়িতে করে এই 1-1.5 মিনিট গাড়ি চালিয়ে ওখানে আশেপাশে কোনো আর একটা রুমে নিয়ে গেল। এখন আমি ধারণা করি যে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের নেতৃত্বে কিছু সংখ্যক সামরিক অফিসার, কর্নেল হাসিনের মতো সাহসী সামরিক অফিসার, ব্রিগেডিয়ার হাসানের সাহসী অফিসার, কিছু অফিসার বোধহয় ওই কচু খেতে যে ডিজিএফআই আছে ওই অফিসের সামনে গিয়ে তারা চিৎকার চেঁচামেচি করেছে আমরা আজমিকে চাই, আজমিকে চাই। তখন তারা তাদের সবচেয়ে বিঘ্ন সময় নিয়েছে এই ধরনের একটা কিছু সম্ভবত আমি যতটুকু শুনতে পেরেছি বাইরে এসে। ওই জন্য তারা যদি ঢুকে পড়ে এবং ওই রুমগুলোতে আমার সার্চ করে, এই জন্য তারা আমার ওর দিকে সরিয়ে আরেকখানে নিয়ে গেল। 5 তারিখ রাতের কথা বলছি আমি, 10:30টায়। তারপরে ওখান থেকে আমাকে রাত্রে 2:30-3টার দিকে বললো আপনাকে আমরা হাসপাতালে নিয়ে যাব। তো আমি বললাম গত 8 বছর থেকে আমি আপনাদেরকে বলছি আমার দাঁত ভেঙে গেছে, আমার 1-2টা দাঁত ভেঙে গেছে, আমার কানে সমস্যা হচ্ছে, আমার চোখে তো চশমা যেটা দেখছেন আমি মুক্তির পরে ডাক্তার দিকে চশমা নিয়েছি, কিছুদিন পরে আমি চশমা পড়তে পারতাম না। আমি বলতাম আমার চোখের চিকিৎসা, তাদের স্পষ্ট জবাব আমার চোখের চিকিৎসা হবে না, দাঁতের চিকিৎসা হবে না, কানের চিকিৎসা হবে না, এখানে রেখে যা করা যায় করা যাবে। ওনাখানে যারা ডাক্তার ছিলেন ওনারা মেডিকেল স্পেশালিস্ট ছিলেন। আমার প্রথমে যাওয়ার পর যখন চোখ বাঁধতো এখানে আমার ঘা হয়ে গেল, তো একটা ওষুধ দিলেন, পরে এটা পুরো মুখ ঘা ছড়িয়ে গেল। যাই হোক পরবর্তীতে ওষুধ সংক্রান্ত আমার ওই মুখে এখনও চারিদিকে অনেক সমস্যা রয়ে গেছে, চামড়ায় হাতে পায়ে চামড়া নানান সমস্যা হয়েছে। তো আমি বললাম যে এত 8 বছর ধরে আমি বলছি আপনাদের কাছে আমাকে হাসপাতালে নিয়ে যান, আপনারা হাসপাতালে নিয়ে যেতেন না, এখন রাত 3টার সময় আপনার হাসপাতালে নিয়ে যেতে কী কথা? তো বলে না যেতে হবে। তো তার যেতে হবে বলে তার কিছু উপায়, চোখ হাত বেঁধে আবার মুখোশ পরে অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে রাত 2:45-3টার দিকে যাচ্ছে আর শেষ নাই। তো আমি বললাম যে ঢাকা শহরে কোনো হাসপাতাল তো এত দূরে না, আপনারা কোথায় হাসপাতালে নিয়ে যাচ্ছেন? তখন জবাব দিল না। তারপরে রাস্তা ভাঙাচোরা। তো বললাম যে ঢাকা শহরের রাস্তা তো এত ভাঙাচোরা না, আপনারা কি আমাকে কোথাও গ্রামের দিকে নিয়ে যাচ্ছেন নাকি? তারও কোনো জবাব দিল না। আমাকে নতুন একখানে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওরকম বন্দিশালার মতো একটা বন্দিশালা, এটাতে অবশ্য অ্যাটাচ টয়লেট ছিল, ছোটো রুম, একটা খাট একটা টেবিল ছিল। তো আমাকে বললো আপনি এখানে থাকেন না। তখন ওখানে রুমে একটা ঘড়ি ছিল, ঘড়িতে দেখলাম তখন সকাল প্রায় 5:45। তো প্রায় 3 ঘন্টার মতো ড্রাইভ করে তারা আমাকে নিয়ে গেল এবং আমার ধারণা ঢাকার বাইরে কোনো একখানে নিয়ে গেছে। এবং আমি যতটুকু অনুমান করতে পারি, এখন যেটা অনুমান করছি, রাস্তাঘাটে যে ছাত্ররা রাস্তাঘাটে গাড়ি চেক করছিল তারা আমাকে পাকা রাস্তা দিয়ে নিতে সাহস করেনি, তারা আমাকে গ্রামের রাস্তা দিয়ে নিয়ে গেছে, এটা এখন আমি অনুমান করে বলছি। তো আমাকে ওখানে না বললো আপনি এখানে থাকেন। আমি বললাম আপনারা হাসপাতালের কথা বলে এখানে কোথায় নিয়ে আসলেন? আরেক বন্দিখানায়। বলে থাকেন, আমাকে পরে জানানো হবে। তো এটা 6 তারিখ সকালের কথা বলছি। 6 তারিখ দুপুরে আমাকে বললো আপনাকে আজকে রাতটা মুক্তি দেওয়া হতে পারে। একজনে বললো আমাকে আপনার কাপড়ের সাইজ বলেন। তো আমি বললাম তো আমি সাধারণত গার্মেন্টের কাপড় পরি না, আমি সাইজ বলতে পারবো না। তো তারা একটা কাপড় নিয়ে আসলো, আমাকে দেখালো যে আমি যে কাপড়টা আপনার প্রথম দেখেছেন, আমি প্রথম
মুক্তি পরে যে একটা প্যান্ট শার্ট গাঞ্জি পরেছেন ওই কাপড়গুলো ওটা পরে দেখলাম ঠিক আছে। তো বললো আমরা রাত্রে 2:30-3টার দিকে আপনাকে নিয়ে যাব। তো 2:30-3টার দিকে এসে বললো যে আমরা আজকে কোনো একটা বিশেষ অসুবিধার কারণে নিতে পারছি না, আপনার কালকে মুক্তি হবে। আমার অপেক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই, আমি বাইরের কোনো জগতের কোনো খবরই নাই আমার কাছে। পরের দিন সকালবেলা দুপুরে আমাকে এসে বললো আজকে রাত 9টার দিকে আপনাকে নিয়ে যাব। আমি সাধারণত 9:30 দিকে ভাত খেতাম, বললো রাত 9টার দিকে আপনি নিয়ে যাওয়া হবে, আপনাকে 8টার দিকে ভাত দিয়ে দেবো, এর মধ্যে আপনার খাবার টাবার খেয়ে রেডি হয়ে যাবেন। তো আমি সেই অনুযায়ী রেডি হয়ে গেলাম। তখন তো আমি কোথায় নিয়ে যায়, আবার কোথায় নিয়ে মেরে ফেলে, কিন্তু আমি তো কোনো কিছু সব কিছু অনিশ্চয়তার মধ্যে। আমাকে এগুলি ভাওতা দিয়ে আমাকে কোথাও নিয়ে গুম করে মেরে ফেলবে, লাশ কোথায় ফেলে রাখবে, এই আশঙ্কায় তখন থেকে খাবারও মুখে আসে না। যাই হোক সামান্য কিছু খেয়ে আমি রেডি হয়ে থাকলাম, তারপর 9:15 দিকে নিয়ে রওনা হলো। প্রায় 2.5 ঘন্টার মধ্যে গাড়ি চালিয়ে আমাকে সেই টাঙ্গাইল যমুনার রাস্তা এলেঙ্গায় রাস্তার পাশে নিয়ে আমাকে চোখ হাত বেঁধে ছেড়ে দিল।